সোজা কথা বলতে গেলে কিছু পুরুষরা যেভাবে তাদের মাসল প্রদর্শন করতে পারে, তাদের টাকা পয়সা প্রদর্শন করতে পারে, মহিলাদের পক্ষে সবসময় সম্ভব হয়। কারণ তারা টাকা পয়সার ব্যাপারে ডিপেন্ডেন্ট থাকে কেউ না কেউ। তো ওই ডিপেন্ডেন্টের জন্য তারা ওইভাবে মন খুলে আসতে পারে না। এক নম্বর। 2 নম্বর হলো পরিবেশটাও তাদের সবসময় তাদের বান্ধব হয় তাও না। এক এক এলাকার পরিবেশ এক এক রকম। দেখা যায় একজন মহিলা খুব উৎসাহী, খুবই উনি সেন্সে কাজ করতে উৎসাহী এবং কাজ জানেনও, করতেও পারবেন, কিন্তু পরিবেশ এরকম যে উনি হয়তো মানে সাহসী করলে না যে উনি দাঁড়াবেন, ইলেকশনে উনি কন্টেস্ট করবেন। এই জন্যে মহিলারা উৎসাহী ঠিকই আছে, তাদের ইচ্ছাও আছে, তাদের কর্মোদ্যমও আছে, কিন্তু পরিবেশ সবসময় তাদের সহায়ক হয় না, যার জন্য ওরা আসতে পারে না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সবসময় নির্বাচন যখন ঘনিয়ে আসে নির্বাচন নিয়ে অনেক কথা বলি। আমাদের আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকে নির্বাচন, তার মনোনয়ন প্রদান, নির্বাচনী প্রচারণা। এই যে একটু আগে সেলিমা বশির বললেন যে ফান্ড জোগাড় করা, মাসল পাওয়ার, এগুলো আমরা সবসময় আলোচনা করি, কিন্তু খুব দুঃখের সঙ্গে আমি লক্ষ্য করি যে নির্বাচনের পরে কি ভূমিকা পালন করতে হয়, পালন করার ব্যাপারে কি প্রতিবন্ধকতা, সেটা মিডিয়ায় ততটা গুরুত্ব লাভ করে না। আমরা একটু আগাম বিষয়টা আলোচনা করতে চাই। প্রথমে ডক্টর নজরুল হাসান করিমুল্লাহ, পৌরসভায় নারী প্রতিনিধি তো নির্বাচিত হয়, কিন্তু তারা কতখানি ভূমিকা রাখতে পারেন বলে আপনি মনে করেন? দেখুন, সংরক্ষিত যে আসন সেটি আয়তনে বড়, একটি সাধারণ আসনে 3 গুণ। ফলে জনসংখ্যা, তারপরে বিস্তৃতি, সবকিছু মিলিয়ে যে প্রত্যাশাটা যে তারা অনেক বেশি পরিমাণে দায়িত্ব পালন করতে সক্ষম, কিন্তু ইন রিয়ালিটি তাদের যে রিসোর্স, তাদের যে আপনার যেটাকে ক্যাপাসিটি ওই অর্থে, সেটা কিন্তু এনহান্স ওই অর্থে হয়নি। ফলে একটা মিসম্যাচ অবস্থা কিন্তু বিরাজ করছে, এবং ওই বাকপাসিংয়ের একটা সুযোগ কিন্তু আছে এখানে। অর্থাৎ একজন সাধারণ আসনে আপনার নারী কিংবা পুরুষ যিনি প্রতিনিধিত্ব করুন না কেন, তার নির্দিষ্ট এলাকায় তিনি তার মতো করে যে দায়িত্বটি পালন করতে পারেন আপনার অথরিটি নিয়ে, সেটি কিন্তু ওই না ঘরকা না ঘাটকা এই পরিস্থিতির কারণে একজন সংরক্ষিত নারী আসনের প্রতিনিধির পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর ওই ওভারল্যাপিং এর একটা বিষয় কিন্তু চলে আসে। বাই ইনস্টিংক্ট আমরা যারা প্রাণীকুলে ওই আপনার সেন্স অফ পজিশন, তারপরে যে অ্যানিমাল ইনস্টিংক্টটা থাকে যে এটা আমার বাউন্ডারি, ওই ব্যাপারটা ভেতর থেকে কাজ করে, যতই হোমোসেপিয়ান আমরা হই না কেন। ধন্যবাদ ডক্টর করিমুল্লাহ। প্রিয় দর্শক, একজন বন্ধু টেলিফোনে আছে, আমরা তার কথা একটু শুনি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাম। জি, আমি উত্তরা থেকে বলছি। জি বলুন। ইয়াসির রেজা চৌধুরী। জি বলুন। আমার ডক্টর কলিমুল্লাহ স্যারকে একটা প্রশ্ন। জি বলুন প্লিজ। স্যার, কিছুদিন আগে, 2-3 দিন আগে সরকারি পক্ষ থেকে আপনার পর্যবেক্ষণ দল জনিপক সহ 10টি পর্যবেক্ষক দলকে ইলেকশন পর্যবেক্ষণ না করার জন্য এই নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আজকে এটা আলোচনা করছি না, আজকে পৌরসভায় নারী প্রতিনিধিত্ব বিষয়টা আলোচনা হবে। আমরা যখন সার্বিকভাবে নির্বাচন নিয়ে আলোচনা করব, নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করব, তখন আপনি এই প্রশ্নটা আরেকবার করার চেষ্টা করবেন। আমি আবার চাচ্ছি না এটাই আলোচনা। এটি ভুল তথ্য, আসলে ওই তালিকায় আমাদের নাম নেই। আমারও তাই ধারণা, আমি তাই পড়েছি। শায়লা খান প্লিজ, যে পৌরসভায় নারীরা ভূমিকা পালন করছে, কতটা করতে পারছে? আমি ওনার ক্ষমতায়নের একটা বা ক্যাপাসিটির কথাটা বলছিলেন, এই জায়গাটা কিন্তু আসলে আরো বেশি করে দেখবার ব্যাপার আছে। আমি আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কি ধরনের রোলস এবং রেসপন্সিবিলিটিস আছে, আইন যেইগুলো আছে, আইনটা কিন্তু সত্যি কথা আমার মনে হয় যে আমাদের স্থানীয় সরকারের বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদ বা উপজেলা যে আইনগুলো আছে খুব প্রগ্রেসিভ, সত্যি খুব প্রগ্রেসিভ, এবং এটা একটা আমি বলবো যে গর্ব করবার মতো। কিন্তু যে বিষয়টা দাঁড়িয়েছে, যারা এটা ইমপ্লিমেন্ট করবেন তাদের এটা বোঝবার যে জায়গাটা, সেখানটায় কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, এবং সেখানটায় অনেক কিছু ব্যাপার আছে। এটা শুধু সোশিও কালচারাল ব্যাপারটা নয়, এটা শিক্ষকতার যে এডুকেশনের যে ব্যাপারটা আছে, নারী নেতৃত্বের ক্ষেত্রে বলছি, অন্তত লোকাল গভর্নমেন্ট পর্যায়ে
তো ওনাদেরকে এই অ্যাওয়ারনেস বিল্ডিংটা, ওনাদেরকে এইটা নিয়ে ক্ষমতায়ন করবার জন্য যে নলেজের প্রয়োজন, যে ক্যাপাসিটির কথা বলছিলেন, এই জায়গাটা কিন্তু ওইভাবে হচ্ছে না। আর আইনের ক্ষেত্রে যে বিষয়টা, ওইভাবে কিন্তু সুনির্ধারিতভাবে যে নারী যখন আপনার পৌরসভাতে কিংবা যে কোনো লোকাল গভর্নমেন্টে ওনারা আসবেন, কি ক্যাটেগরিক্যালি কাজটা করবেন, এই জায়গাটাতেও কিন্তু খুব একটা পরিষ্কারভাবে করা নেই, খুব জেনারেল কথাবার্তা আছে। তবে আমরা বলতে পারি দ্যাট আইনটার ভেতরে ইটস নট এন্ড ইন ইটসেলফ, এটাকে ব্যাখ্যা করা সম্ভব, এর থেকে পরিপত্র ব্যবহার করা সম্ভব, যেটা প্রবিধান করা সম্ভব। এইখানটায় অনেক বেশি কিন্তু কাজ করবার জায়গা, অর্থাৎ বিশ্লেষণ করবার জায়গা আছে এখানটায়। সুতরাং সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে ক্ষমতায়নের জায়গাটা যদি দেখি, ক্ষমতা কিন্তু এমনিভাবে আসবে না। বলা হয় যে নলেজ ইজ পাওয়ার। তো সুতরাং সেই নলেজের জায়গাটাই যদি দুর্বল থাকে, সেখানটায় নারীরা ওইভাবে তো ভূমিকা পালন করতে পারছেন না, ঠিক কারণটা কিন্তু ওইটা। সুতরাং আমি মনে করি ক্যাপাসিটি ডেভেলপমেন্টটা খুব প্রয়োজন। ধন্যবাদ শায়লা খান। এই প্রসঙ্গে আমি আপনার কাছে আরেকটু আসবো, আমি একটু সেলিমা মশিরের কথাটা শুনে নিই। আমিও আপনার সঙ্গে একমত যে আসলে আইনটা খুব সুন্দর, আইনে কোথাও নিষেধ নাই যে মহিলারা এই কাজ করতে পারবে না, কিন্তু যারা আছেন পদে তারা নিজেরাও হয়তো জানেন না যে ওনার ক্ষমতা কতটুকু। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, এবং যারা পুরুষ প্রতিনিধি আছেন তারাও কিন্তু চান না যে ওনারা জানুক কতটুকু ওনাদের ক্ষমতা। তারা ওনাদেরকে কর্নার করে রাখতে চেষ্টা করেন। এবং যেহেতু আরেকটা ব্যাপার যে একটা পুরুষের জন্য একটা ওয়ার্ড, কিন্তু একটা মহিলার জন্য 3টা ওয়ার্ড, এবং 3টা ওয়ার্ডে গেলে ওনার কাজের পরিধিও বেশি, কিন্তু পরিধিটা উনি কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন না, কেন উনি 3টাতে করতে গেলে তখন ওনার ন্যাচারালি এনার্জি কমে আসবে, ওনার পরিধি বেশি। কিন্তু এখানে যদি একটা মহিলা একটা ওয়ার্ডের জন্য থাকতো, তাহলে ওনার কাজ করার সুযোগ ভালো হতো, বেশি হতো, এবং উনি কাজও করতে পারতেন। ধন্যবাদ। আমি যেমন শায়লা খানের কাছে আবার চাই, এই যে পয়েন্ট আপনার দুজনেই বললেন, আমি যতটা জানি নির্বাচিত প্রতিনিধিদেরকে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। তো এই প্রশিক্ষণে এই আইনগুলো ভালো করে বুঝিয়ে দেওয়া হয় না, যে আপনার এইটুকু ক্ষমতা, এইটা আপনার চৌহদ্দি কমিশনারের এইটুকু, চেয়ারম্যানের এইটুকু, সংরক্ষিত আসনের এইটুকু, এখানে অস্পষ্টতার সুযোগটা কোথায়? প্রথমত বলবো যে আপনি ঠিকই ধরেছেন, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কিন্তু এই প্রশিক্ষণটাই কিন্তু একবারের জন্য এটা ওয়ান অফ ইভেন্ট যেটা হচ্ছে। স্থানীয় সরকারের যে প্রকল্পগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংকের একটা আছে, এলজিএসপি, এবং ইউএনডিপি, ডানিটা, ইউরোপিয়ান ইউনিয়ন, এসডিসি, এবং আপনার ইউএনডিপি তো আছে, যে প্রকল্পগুলো আছে তার মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি নারীদেরকে এবং ইলেক্টেড যারা অন্যান্য বডিজ আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং এই আইন সংক্রান্ত বিষয়গুলো। কিন্তু এটা আমাদের বুঝতে হবে, একটা হচ্ছে যে একবার দিয়ে ছেড়ে দিলে খুব সম্ভব সমস্ত কিছু নয়, আর দ্বিতীয়ত হচ্ছে এটা আত্মবিশ্বাসের জায়গা। এটা কিন্তু একটা রিফর্মের মতন, অর্থাৎ রিফর্ম মানে পলিসি রিফর্মের কথা বলছি না, এটা হচ্ছে মানসিক রিফর্ম। এই মানসিক রিফর্মের জায়গাটা, আত্মবিশ্বাসের জায়গাটা, এটা কিন্তু অন্য রকমের প্রশিক্ষণ প্রয়োজন। এটা শুধু আইনের প্রশিক্ষণ দিলেই কিন্তু হবে না, এখানটায় বলতে হবে আইন এটা বলেছে, আপনি এটা করতে পারবেন, আপনি এগিয়ে যান, অর্থাৎ এই ক্ষমতায়নের জায়গাটা কিন্তু অন্য রকমের। সুতরাং সেই ক্ষেত্রে এটা প্রশিক্ষণ যতটুকু হচ্ছে ইটস নট ইনাফ, আরও প্রয়োজন এটা। এবং এটা শুধু আমি মনে করি আপা আছেন, শুধু সরকার মুখপাক্ষী হয়ে থাকলেও হবে না, এখানে আমাদের সিভিল সোসাইটি অর্গানাইজেশনস আছেন, আপাদের মতন বিভিন্ন সংস্থা আছে, সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে যে কিভাবে এই প্রশিক্ষণের জায়গাটা আরও বেশি দৃঢ় করা যায়। আমি একটু বলতে চাচ্ছিলাম, আপা যেটা বলছিলেন আইনের কথায়, যে যেমন ধরেন পৌরসভার ইলেকশনের পরে একটা প্যানেল মেম্বার তৈরি করা হবে, এবং আইনে আমি কালকে দেখে পড়ছিলাম, সেখানে কিন্তু বলা আছে যে একজন মহিলা অবশ্যই প্যানেল মেম্বারে থাকতে হবে যখন এটাকে প্রস্তাব দেওয়া হবে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, কোনো কারণে যখন আপনার প্যানেল চেয়ারম্যানের প্রয়োজন হবে, তখন কি মহিলার জন আসছে কিনা, বা কেন তখন তাকে ওই প্যানেলের মেম্বার হওয়া সত্ত্বেও তখন উনি ঠিক ওই জায়গাটায় রিপ্রেজেন্ট করতে পারছেন কিনা, এটা হচ্ছে যে মানসিকতার প্রয়োজন। এটা সোল একটা রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ধরেন আপনি আজকে আমাদেরকে 2 জন মহিলা, 1 জন বা 2 জন বেশ ইকুয়াল মনে হচ্ছে, কিন্তু এই ইকুয়ালিটিটা কিন্তু ব্যাপার না। সবসময় কিন্তু ক্রিটিক্যাল মাস হলেও সেখানটায় দেখতে হবে যে
ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে মহিলারা কতটুকু আসছে, মেয়ের রিপ্রেজেন্টেশন ইজ নট ইনাফ। সুতরাং আমাদের এই নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বা লোকাল গভর্নমেন্টের এত সুন্দর আইন, এই যে 3টা ওয়ার্ডে এক মহিলারা আসছেন, এটা কিন্তু এনাফ না যতক্ষণ না, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে পরিধি পরিসীমা বাড়ালে এটা বাস্তবিক হতে হবে যে আমাদের কান্ট্রি কনটেক্সটে একজন মহিলার জন্য 3টা ওয়ার্ড ম্যানেজ করা কি সম্ভব কিনা। তাই যদি সম্ভব হতো তাহলে পুরুষকে এটা একটু রিভার্স করে দেখি না, যে ওনারা এখন 3টা ওয়ার্ডের জন্য থাকবেন আর মহিলারা একটা একটা করে হবেন, তাহলে বোঝা যাবে যে এটা কি আসলে পরিধির ব্যাপার নাকি এটা আসলে সক্ষমতার একটা ব্যাপার থাকবে, বা বাস্তবিক বিষয়গুলো কি। আমার মনে হয় এটা সময় এসছে, কারণ বাংলাদেশ অনেক এগিয়ে গেছে নেতৃত্বের ক্ষেত্রে, নারী নেতৃত্বের ক্ষেত্রে এটা গর্ব করবার মতো বিষয়। এবং এটা যেমন সাউথ এশিয়া ওয়ার্ল্ডেও যদি আমরা দেখি যে আমাদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে অপোজিশন, বিভিন্ন বিশিষ্ট পর্যায়ে স্পিকার, আমাদের কৃষি মন্ত্রী সকলেই মহিলা। তারপরেও কোন জায়গাটায় কেন অন্তত স্থানীয় পর্যায়ে কেন নেতৃত্ব ওইভাবে আসছে না এবং ভূমিকা রাখতে বাধাগুলো দেখছে। সুতরাং আমরা যখন এগিয়ে আছি, আমার মনে হয় এই জায়গাগুলোতে আরেকটু এগিয়ে গেলে হয়তো আগামী পৌরসভা নির্বাচনে, যেখানে এখন 20 জন চেয়ারম্যান হিসাবে প্রার্থী দিয়েছেন, নিশ্চয়ই মেয়র প্রার্থী, হয়তো এটা ডাবল একটা আমরা আশা করতে পারি। ধন্যবাদ শায়লা খান, খুব সুন্দর বিষয়ের অবতারণা করেছেন। আমি শায়লার বক্তব্য সূত্র ধরে ডক্টর কলিমুল্লাহর কাছে যেতে চাই, যেখানে আইনে পরিষ্কারভাবে মহিলাদের ক্ষমতাটা দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে এই যে প্যানেলের কথা বললেন, এরকম আরো অনেক জায়গায় আইন আছে মহিলাদের পক্ষে, কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে না। সেক্ষেত্রে একজন নির্বাচিত মহিলা কাউন্সিলর বা প্রতিনিধি কোথায় নালিশ করতে পারে, এটার কোনো স্কোপ আছে কিনা? কারণ মেয়র কিংবা পুরুষ সহকর্মীরা তার প্রতি অবিচার করেই যাবে, তিনিও কিন্তু নির্বাচিত প্রতিনিধি। শুধু মহিলার কারণে তিনি অবহেলিত হচ্ছেন বা তার ক্ষমতা তিনি ব্যবহার করতে পারছেন, তার কি এই কথাটা কোথাও জানাবার সুযোগ আছে? দেখুন, একটু ওনার কথা সূত্র ধরেই আমি একটু বলতে চাই যে এই টোকেনিজমের যে ঘেটটো, ওটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তা না হলে ওই অ্যাফার্মেটিভ অ্যাকশন ধর্মী যত মেজারই নেওয়া হোক না কেন, সেটা কিন্তু ফল প্রদান করবে না আমাদের। এবং এটা যে জায়গাটার কথা আপনি বললেন, এটা একটা গ্রে এরিয়া। আমাদের ব্যুরোক্রেসিতে বাক পাসিং এর একটা ট্র্যাডিশন আছে। এখন এখানে লিড মিনিস্ট্রি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন রীতিমাফিক এরকম একটি পরিস্থিতিতে একজন নারী প্রতিনিধি মন্ত্রণালয়েই নালিশ করতে পারে, কিন্তু সেখানেও আবার দেখা যাবে যে কার কাছে করবে, এটা কিন্তু পরিষ্কার করে বলা হয়তো নেই, এবং সেই জন্য তাকে 10 জায়গায় ঘুরতে হবে। একটা পর্যায়ে বিরক্ত হয়ে তিনি হয়তো মানে নিজ থেকেই। এই জন্যই কি স্থানীয় সরকার কমিশনের কথা বারবার আসে? যদি আজকে স্থানীয় সরকার কমিশন থাকতো তাহলে কি নালিশটা ওখানে করা যেত? একটা মানে লিওয়ে তো পাওয়া যেত। একটা কমিশন তো ছিল, গঠন করা হয়েছিল, বাট ভেরি শর্টলি। জি জি জি, মানে এক্সপেক্টেড ছিল যে ওখানেই যেতে পারতো তারা। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, একজন বন্ধু টেলিফোনে আছেন, আমরা তার কথা একটু শুনি। হ্যালো হ্যালো, জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন, খুব সংক্ষেপে আপনার বক্তব্য বলুন। আমি কিছু বলতে চাই, মনটা কাঁদতেন না আল্লাহর রহমতে। প্লিজ বলুন বলুন। আমি বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, তার সম্বন্ধে কিছু বলতে চাই। আপনি? আমি এক সময় কবিতা লিখতাম তার নামে। আমি দুঃখিত, আমাদের সময় খুব কম, আপনি যদি সরাসরি আপনার বক্তব্যটা বলেন আমরা শুনতে পারি। হ্যাঁ, আমি কবিতাগুলো তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দিয়েছিলাম। আমি দুঃখিত যে আজকে আমরা ঠিক সাহিত্যের আসর করিনি, এটা অন্য সময় আমরা এটা আলোচনা করব। আমি আবার সেলিমা মশিরের কাছে যেতে চাই। এই একটু আলোচনা হয়েছে এখানে পৌরসভার সাধারণ আসনে, মেয়র বা সাধারণ আসনে মহিলাদের প্রার্থী এত কম কেন? মহিলারা কেন সাহস করছে না সেসব সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে? তাদের সমস্যাটা কোথায়? সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি আগেই বলেছিলাম যে মহিলাদের কিছু, আমাদের দেশে ওভারঅল মহিলাদের কিছু সমস্যা আছে, যেটা প্রধান সমস্যা আমি মনে করি যে তাদের টাকা পয়সা, মানে মনিটারি সমস্যা। যদি নিজস্ব আর্নিং যেহেতু সবার নেই, অনেকেরই নেই, তো ধরেন একটা বড় অঙ্কের এখানে এক্সপেন্ডিচার আছে ইলেকশন করতে গেলে, তো সেই এক্সপেন্ডিচারটা কে বহন করবে, এটা একটা প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হলো যে
অনেকেই হয়তো যারা মনে করে যে না আমি করতে পারবো, ক্যাপাবল করবো, তখন দেখা যায় এটা যেহেতু স্থানীয় পর্যায়ে গেলে কিন্তু আপনি একটু সারাউন্ডিংয়ের মধ্যে পড়ে যাবেন। এটা বিভিন্ন লোকজন আছে, আমি নিজেই ভুক্তভোগী। আমি একবার মানে জেনারেল সিটে দাঁড়াতে চেয়েছিলাম মহিলা কমিশনার ছাড়া। তখন আমার যারা আশেপাশে ছিল তারাই বললো যে আপনি পারবেন না, এই আপনাদের এখানে মস্তানি আছে, এই আছে সেই আছে, তার থেকে বরং আপনি যেখানে আছেন সেখানেই থাকেন। এখন যারা আমার আশেপাশে আছে তারা যদি আমাকে সাপোর্ট না দেয় তাহলে আমি সামনে আগাবো কীভাবে? এই জিনিসগুলো হয়। যেহেতু লোকালিটিটা অনেক কম জায়গার মধ্যে হয় এবং এখানে সবাই পরিচিত, তখন মনে করে আচ্ছা অমুকের ভাই, ও আর কি পাইবে, অমুকের বোন, তার সাথে ওই লোক বেশি শক্তিশালী, তাকে গেলে আমাদের কিছু কাজ হবে, এই মেন্টালিটিটা এটাকে আমরা সংক্ষেপে পুরুষতান্ত্রিক মানসিকতাটা আছে। সেলিমা বশির, আমি শাহলা খানের কাছে বলছি, সেটা হলো পৌরসভায় মহিলা ও পুরুষ ওয়ার্ড কাউন্সিলরদের দায়িত্ব এবং কর্তব্য কি সমান, নাকি সেখানে কোনো কম বেশি আছে? যেটা বলছিলাম, আইনে কিন্তু ওইভাবে এই কাজগুলো মহিলা, এই কাজগুলো পুরুষ ওইভাবে কিন্তু ভাগ করে নেই। সুতরাং সমান হবে কিনা সেটাও কিন্তু দৃষ্টিভঙ্গির ব্যাপার। এটা যেমন একটা পুরুষ কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর ওনাদের যখন পরিষদের মিটিং হবে তখনই কিন্তু একটা এইগুলো ভাগাভাগির ব্যাপারগুলো আসে। আইনে কিন্তু ওইভাবে থাকবার কথা নয়, এটা একটা কাঠামো, আইনে একটি কাঠামো যেখানটা বলা হয় কাউন্সিলরদের কিভাবে কাজ করা হবে এবং মহিলাদের ওই সংরক্ষিত আসনের কাজগুলো করা হবে। সুতরাং ওই অর্থে নেই, কিন্তু যেটা দেখা যায় পরবর্তীতে ওই বিজিবি ধরনের আপনার যে কাজগুলো বা সোশ্যাল প্রোটেকশনের যে কাজগুলো বা দাউরি, যৌতুক, এইগুলো ধরে নেওয়া হচ্ছে এগুলো মহিলা যারা আসনে আছেন ওনারা করবেন, কিন্তু এর দায়িত্ব কিন্তু কেবলমাত্র মহিলাদের নয়, কারণ এটা একটা সামাজিক ব্যাপার যদি হয় সেখানে তাই পুরুষেরও ওইভাবে ধারণাগত ব্যাপার আছে, ধারণাগত যে এটা বোধহয় মেয়েদের কাজ। হ্যাঁ, সুতরাং এটা ভালো পারবে, কথাটা আসলে ভালো পারবে, কারণ ধরুন যখন যৌতুকের ব্যাপার আসে বা নারী নির্যাতনের ব্যাপারটা যখন আসে, ডেফিনেটলি একটা পুরুষের থেকে একজন নারীর কাছে আর একজন নারী এই ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারবে। কিন্তু যদি পরিবর্তন চাই, সামাজিক পরিবর্তন চাই, সেটা কিন্তু কেবলমাত্র একজন নারীর উপরে বললেই হবে না যে আপনি এখন যেহেতু আপনি পৌরসভার একজন মানে মেম্বার, কাউন্সিলের মেম্বার, সুতরাং এটা আপনার দায়িত্ব ছিল এবং আপনার উপরেই দায়িত্ব মানে বর্তাচ্ছে, সুতরাং এটার কেন ব্যত্যয় ঘটলো, সুতরাং এইটা ভাববার কোনো কারণ নেই। সুতরাং সেই ক্ষেত্রে আইনে ওইভাবে সুনির্দিষ্ট যে এটা পুরুষদের কাজ, এটা মহিলাদের কাজ ওইভাবে বলা নেই। ধন্যবাদ শায়লা। ডক্টর কলিমুল্লাহ, আমাদের সময় শেষে আসছে, লাস্ট একটা প্রশ্ন আপনাকে করি যে সংরক্ষিত বা নারী আসন এগুলো তো দলীয় ভিত্তিতে হচ্ছে না, এবার শুধু মেয়রটা হচ্ছে, কিন্তু এই ধরনের আসন ও রাজনৈতিক দলগুলোর প্রভাব কতটা আছে বলে আপনি মনে করেন? অবশ্যই আছে। আপনার যদিও শুধুমাত্র মেয়র পদটি দলীয়ভাবে যুক্ত হয়ে নির্বাচন আয়োজন হচ্ছে, কিন্তু মানে এই ব্যবস্থা জারি হওয়ার আগে প্রায় পুরোটাই রাজনৈতিক বিবেচনাই কিন্তু আমরা অনুষ্ঠিত দেখেছি নির্বাচনের আয়োজন, পরোক্ষভাবে শুধুমাত্র প্রতীকের ব্যবহারটি বাদ দিয়ে। তো যেহেতু মেয়র পদে এই কার্যক্রমটি শুরু হয়েছে, আমরা আশা করব যে ভবিষ্যতে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সকল স্তরেই কিন্তু এই বিবেচনাটি কাজ করবে। ধন্যবাদ। আপনার কি মনে হয় রাজনৈতিক দলের প্রভাব কতটা থাকতে পারে? আমার মনে হয় যে এটা একটা, কারণ আগে দলীয়ভাবে না হলেও কিন্তু দলীয়ভাবে ছিল, এটা অনেক বেশি পরিষ্কার হয়েছে এই মুহূর্তে। তবে আমি কলিম ভাইয়ের সাথে একমত, হয়তো আগামীতে আমরা দেখব যে কেবলমাত্র মেয়র নয়, অন্যান্য যারা কাউন্সিলর মেম্বার হবেন তারাও হয়তো পুরো ইলেকশনটাই হয়তো দেখা যাবে যে দলীয়ভাবে হলে, নইলে যেটা একটা মানে একটা ক্যাভিয়েট, একটা শূন্যতার জায়গা হতে পারে যে মেয়র হয়তো দলীয় আসলো, তারপরে ধরুন শুধু নারীদের কথাই যদি বলি, ওনারা মানে কোন দিকে যাবেন না, কোন ঘরানার ওনারা থাকবেন, বা ওনারা আবার স্টিগমাটাইজ কোনো কারণে হবেন কিনা, এটা একটা সেই প্রশ্নবোধক থাকে। তবে দেখা যাক, আমরা আশা করছি যে নিশ্চয়ই অনেক ধরনের সমঝোতা, যখন কাউন্সিল গঠিত হবে তখন দল মত নির্বিশেষে কেবল সেবার দিকটাই প্রাধান্য পাবে। ধন্যবাদ। আমিও মনে করি যে যথেষ্ট প্রভাব ফেলবে এবং প্রভাবটা শেষ পর্যন্ত কোন পর্যায়ে যাবে সেটা তো সময় বলবে। জি, ধন্যবাদ সেলিমা মশিদ, ধন্যবাদ জনাব শায়লা খান, ধন্যবাদ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ।
প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছিলাম পৌরসভায় নারী প্রতিনিধিত্ব সম্পর্কে। আগামী 30 ডিসেম্বর দেশে পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যথারীতি এবারও অনেকগুলো আসনে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে প্রতিদ্বন্দ্বিতাই বড় কথা নয়, তারা যখন নির্বাচিত হয়ে কার্যক্রম গ্রহণ করবে তখন আমরা আশা করব যে তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করার সুযোগ পাবে। কোনো রকম পুরুষতান্ত্রিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি যেন তাদের কাজে বাধা হয়ে না দাঁড়ায়, এবং পৌরসভা আইনে মহিলা প্রতিনিধি পুরুষ প্রতিনিধিকে যতটুকু ক্ষমতা দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হয়েছে সেগুলো যেন তারা নির্বিবাদে পালন করতে পারে, সে ব্যাপারে মাননীয় মেয়র মহোদয় তাদেরকে সহযোগিতা করবেন। এবং এর কোনো ব্যত্যয় হলে আমরা আশা করব যে নির্বাচিত মহিলা প্রতিনিধিরা এই ব্যাপারে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করবেন, কারণ আইন তাদেরকে কাজ করার অবাধ সুযোগ দিয়েছে। আইনের মধ্যে কোনো বৈষম্য নেই এবং আইনের মাধ্যমে নারী ও পুরুষ প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি স্ব দায়িত্ব পালন করতে পারবে। আমরা আশা করি পুরুষ নারী নির্বাচিত নারী প্রতিনিধি পুরুষ প্রতিনিধি নির্বাচিত মেয়রের মাধ্যমে আমরা একটা চমৎকার স্থানীয় সরকার কার্যক্রম দেখতে পাবো 30 ডিসেম্বরের পর থেকে। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সকলের সাফল্য কামনা করে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করতে সবাইকে অনেক ধন্যবাদ।